নমস্কার, আমি রিমন। ওয়েলকাম টু বিদ্যা কোষ বাই রিমন স্যার। তো আজকে আমরা আমাদের মক টেস্ট যে 4 নাম্বার মক টেস্ট ছিল সেটার আমরা আজকে অ্যানালাইসিস করছি এবং এটা ছিল ডব্লিউবিপির উপরে। মানে তোমাদের এই এক্সামটা হয়েছে 85 এর উপরে। তো আজকের এই মক টেস্ট অ্যানালাইসিসে আমি তোমাদের এখানে ফার্স্ট অফ অল কাট অফ কী যাচ্ছে সেই কাট অফটা ডিসকাস করব এবং এর সঙ্গে এক্সামের লেভেল কেমন ছিল, কোন লেভেলের এক্সাম, এটা ইজি, মডারেট, হার্ড কেমন ছিল এক্সামের লেভেল সেটাও আলোচনা করব। এবং এরপরে আমি এখানে অ্যানালাইসিস করে বলবো যে কিনা কোন কোন জায়গাতে তোমাদের জোর দিতে হবে আর মক টেস্টের লেভেল ওয়াইজ তোমাদের কীরকমভাবে মাইন্ডসেট নিয়ে রাখতে হবে না রাখতে হবে, কীভাবে এক্সাম হলে তোমরা যাবে না যাবে, এই জিনিসগুলো আমরা কিন্তু এই অ্যানালাইসিসগুলো থেকে কিন্তু ট্রেন করবো তোমাদেরকে। ঠিক আছে, তাহলে দেখো এবার এইখানে সব থেকে ফার্স্ট অফ অল আমি যদি এখানে মক টেস্টের লেভেলের কথা বলি তাহলে সিম্পলি আমি জাস্ট একটা কথা বলবো, মক টেস্টের লেভেল ছিল হার্ড। মানে এটা হার্ড ছাড়া আর অন্য কোনো কিছু বলা যায় না। আর ইচ্ছে করে এই মক টেস্টের লেভেলটা একটু হার্ড করা হয়েছিল আর প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তুমি দেখতে পাবে যে রিলেভেন্ট কোশ্চেন, এমন না যে আমি হার্ড করাতে গিয়ে কোশ্চেন কিন্তু উল্টো পাল্টা দিচ্ছি, সেটা নয়। আমি প্রত্যেকটা রিলেভেন্ট কোশ্চেন দিচ্ছি যেটা হয়তো তোমার এক্সামে আসতে পারে, বাট কি একসঙ্গে এতগুলো পরিমাণে এইরকম কোশ্চেন কিন্তু আসবে না। মানে আর কোশ্চেনটা জেনারেলি হার্ড কি করে হলো, দেখো ম্যাক্সিমাম কোশ্চেন আমাদের এখানে মানে মডারেট ছিল, প্লাস বেশ কিছু কোশ্চেন আমাদের এখানে লেন্দি ছিল, বেশ কিছু কোশ্চেন আমাদের এখানে ক্যালকুলেটিভ ছিল। ঠিক আছে, এইরকমভাবে কিছু কোশ্চেন ছিল এবং কিছু পোর্শন কোশ্চেন সেগুলো আমাদের পুরোপুরি হার্ড ক্যাটাগরিতে পড়ছিল। তো যখন আমাদের কোনো একটা সেটে এই মডারেট, লেন্দি এবং এই ক্যালকুলেটিভ এই পোর্শনটা একটু বেশি হয়ে যায়, মোটামুটি নিয়ার অ্যাবাউট হয়তো 25টা থেকে 30টা এই ধরনের মানে এই ধরনের ক্যাটাগরিতে যখন কোশ্চেন চলে আসে আমাদের, মানে আমি জিকে টিকে নিয়ে সমস্ত জিনিসগুলো নিয়েই বলছি। তো সেদিক থেকে তুমি জিকে নিয়ে দেখতে গেলে তোমার হয়তো জিকে তার ক্যালকুলেটিভ কিছু হবে না, লেন্দি কিছু হবে না, বাট জিকের কোশ্চেন কিছু একটা মানে ডিফারেন্ট লেয়ারের থাকতে পারে, মানে একটু ডিপ লেয়ারের কোশ্চেন থাকতে পারে। তো সেই দিক থেকে সেই কোশ্চেনগুলো একটু হার্ড ক্যাটাগরি কোশ্চেন হিসেবে কনসিডার করা হবে। তো জেনারেলি তুমি এখানে দেখতে পাবে হয়তো 20 থেকে 25টা কোশ্চেন মতো এরকম এমন ছিল আমাদের, যেইগুলো মোটামুটি রিজনিং এবং ম্যাথ নিয়ে বলছি আমি, যেইগুলো মোটামুটি আমাদের কিন্তু একটু মডারেট লেভেলের এবং বেশ কিছু ক্ষেত্রে কিছু কিছু কোশ্চেন একটু লেন্দি লেভেলে ছিল। যখন এতগুলো কোশ্চেন একটা সেটে মডারেট বা লেন্দি হয়ে যায় বা ক্যালকুলেটিভ হয়ে যায়, তখন সেই কোশ্চেনের লেভেলটা অটোমেটিক হার্ডের দিকে চলে আসে। যেহেতু এটা তোমাদের ডব্লিউবিপির এক্সাম, তো সেই এক্সামটার কথা মাথায় রেখে আমরা এখানে মডারেট এবং লেন্দি কোশ্চেন বেশ কিছু দিয়েছি এবং যে কারণে এই ধরনের কোশ্চেনের পরিমাণ একটু বেশি দেওয়া হয়েছে এটাতে, তো সেই জন্য এই কোশ্চেন লেভেলটা কিন্তু অটোমেটিক হার্ড হয়ে গেছে। আর এই হার্ড কোশ্চেনে আমাদের কিন্তু নাম্বার অলওয়েজ কম আসে, সব সময় দেখবে এই হার্ড কোশ্চেনে নাম্বার কম আসছে। কারণ কি, তুমি যখন একটা একটা করে অঙ্কতে এগোতে এগোতে এগোবে, তখন তুমি দেখতে পাবে যে তুমি হয়তো মানে প্রথম হয়তো 5টা কোশ্চেন হয়তো তুমি পারছো না, প্রথমে হয়তো তুমি 7টা কোশ্চেন বা তুমি হয়তো প্রথমে ফার্স্ট 20টা কোশ্চেন গেলে, 20টা কোশ্চেনের মধ্যে তুমি হয়তো দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম কোশ্চেন তোমার মার্ক ফর রিভিউ করা আছে। কিছু কোশ্চেন মার্ক ফর রিভিউ মানে তুমি হয়তো পরে এসে সেটা অ্যাটেম্প্ট করবে, এরকম কিছু কোশ্চেন রয়েছে। বেশ কিছু কোশ্চেন তুমি এখানে দেখতে পাবে যে তুমি হয়তো পেরেছো বা বাকি তোমার মনে হচ্ছে যে কি তুমি মানে সিম্পলি জাস্ট পারবে না। তো সেরকম হয় তুমি যখন দেখবে এই 20টা কোশ্চেনের মধ্যে প্রথম দিকে তুমি যখন এই 20টা কোশ্চেন অ্যাটেম্প্ট করতে যাচ্ছ, বা মোটামুটি আমি 20টার রেঞ্জ নিয়ে বলছি, 20টার মধ্যে তুমি হয়তো দেখতে পাচ্ছ তোমার 5টা কোশ্চেন মাত্র হয়েছে, তখন কিন্তু তোমার মাথাতে অটোমেটিক প্রেসার বিল্ড হবে যে না, আমি 20টা কোশ্চেন চলে এলাম, আমি ম্যাক্সিমাম কোশ্চেন আমি পারিনি বা ছেড়ে চলে এসেছি, মাত্র 5টা কোশ্চেন আমার হয়েছে। তো সেই দিক থেকে অটোমেটিক প্রেসার বিল্ড আপ হতে থাকে। আর এই প্রেসারগুলো কিন্তু আমাদেরকে এই মক টেস্টের মাধ্যমে কিন্তু হ্যান্ডেল করতে হবে। তোমাকে সঙ্গে সঙ্গে ওটা ডিসাইড করতে হবে যে হ্যাঁ, এই কোশ্চেনটা হার্ড আছে, লেভেল হার্ড আছে, তার মানে কাট অফ আমাদের কম যেতে চলেছে। এই জিনিসটা তুমি মানে তোমাকে মাথায় রাখতে হবে। তো এই রকমভাবেই তোমাদেরকে এগোতে হবে প্রত্যেকবার। তো সেই যে কারণে দেখো আমরা মোটামুটি প্রত্যেকবার আমাদের লেভেলটা মডারেট রাখি, বাট এবার আমরা লেভেলটাকে হার্ড করেছি, মডারেট কোশ্চেনের পরিমাণটা একটু বেশি দিয়ে। তো সেই দিক থেকে এই কোশ্চেনের কাট অফ তোমাদের কত যাওয়া উচিত তোমাদের যদি মনে হয়ে থাকে, তাহলে সিম্পলি আমি তোমাদের বলবো খুব বেশি না, এই কোশ্চেনের কাট অফ আমি 50 রাখছি। তো সমস্ত স্টুডেন্টের রেজাল্ট বিবেচনা করে আমি এখানে কাট অফটা 50 রাখছি। 50 তোমাদের যাদের নাম্বার রয়েছে প্রত্যেকে কিন্তু তোমরা মানে 100% তোমরা এবার মানে চাকরিটা পেয়ে যাওয়ার মতো কাট অফ ক্লিয়ার করছো। আমি এখানে এই জিনিসটা বলছি তোমার চাকরি পাওয়ার জন্য, তোমার এখানে দুটো কাট অফ বেরোয়, আর প্রত্যেকবার দেখবে দুটো করে কাট অফ বেরোচ্ছে। একটা হচ্ছে যে কি তোমাদের মানে পিএমটিপিটি কভার করার জন্য তোমাদের একটা কাট অফ বেরোবে, আর একটা তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। আমি ফাইনাল মেরিট লিস্টের কথাই বলছি তোমাকে। তোমার যদি কারোর এই মকে 50 নাম্বার থাকে, তার মানে তুমি ফাইনাল মেরিট লিস্টে চলে আসছো, এটা তুমি ধরে এগোও। আর কারো নাম্বার দেখবে হয়তো কম রয়েছে, যেমন দেখো এই ছেলেটার নাম্বার কত রয়েছে 48.25, ঠিক আছে, এরও হয়তো এই মানে মানে এক্সামটা হয়তো সেও ক্র্যাক করে যাবে, মানে চাকরি হয়তো এও পেয়ে যেতে পারতো, বাট হয়তো কিছু না কিছু সিলি মিস্টেক হয়েছে বা কিছু কিছু ইজি কোশ্চেন ছেড়ে দিয়েছে, যে কারণে তাকে হয়তো এইরকমভাবে এই কাট আপটা হয়তো ক্লিয়ার করতে পারছে না। বাট এও মানে যারা মোটামুটি 50-এর থেকে একটু মানে নিচের দিকে রয়েছে যাদের নাম্বারটা, তাদেরও কিন্তু ভালো রকম চান্স রয়েছে এক্সাম ক্র্যাক করার। তো এইখানে আমাদের এই মুহূর্তে মার্কস নিয়ে খুব বেশি মাথা ঘামিয়ে লাভ নেই, আমাদের জাস্ট অ্যানালাইসিস করতে হবে, দেখে বুঝতে হবে যে আমরা কী কী ঠিক করেছি, কী কী ভুল করেছি, কী কী আমি আরও বেটার করতে পারতাম, এই জিনিসগুলোর উপরে জোর দিতে হবে। তো এ অ্যাটেম্প্ট করেছিল 75, মানে 57টা অ্যাটেম্প্ট করেছিল, তার মধ্যে 50টা কারেক্ট হয়েছে, 7টা ইনকারেক্ট হয়েছে এবং দেখো মানে আনঅ্যাটেম্পটেড পোর্শনটা 28টা থেকে গেছে।
ঠিক আছে, আনঅ্যাটেম্পটেড পোর্শনটা আসার সাথে গেছে আর 50 মিনিট টাইম নিয়েছে। এর কিন্তু এই মক টেস্টটা অ্যাটেম্প করতে গিয়ে হয়তো টাইমের কমতি হয়ে গেছে, কারণ কি আমাদের কোশ্চেন বেশ কিছু লেন্দি ছিল, তো সেই জন্য তার হয়তো একটু অসুবিধা হয়ে গেছে। আর আরও একটা জিনিস আমি বলে দিচ্ছি, আমাদের এই মকটাতে হাইয়েস্ট নাম্বার যে পেয়েছে সেটা বলা হয়নি, হাইয়েস্ট মার্কস যে পেয়েছে সেটা পেয়েছে 64 পয়েন্ট সামথিং কিছু একটা নাম্বার, সে হাইয়েস্ট পেয়েছে, রঘু ব্যানার্জি বলে, তো সে এই নাম্বারটা পেয়েছে। তো মোটামুটি দেখবে যে কি আমাদের এইখানে যারা মক টেস্ট দিচ্ছে তাদের লেভেল কিন্তু যথেষ্ট ভালো, তারা অনেকেই কিন্তু বেশ ভালো ভালো স্কোর করছে। তো কেউ ভেবে নিও না যে 64 পয়েন্ট সামথিং যে ছেলেটা নাম্বার পেয়েছে, যে হাইয়েস্ট হয়েছে, সে কোনো রকমভাবে চিটিং করে পেয়েছে বা কিছু, এরকম কিছু একদমই ভাবতে যাবে না। তারা প্রত্যেকে জেনুইন স্টুডেন্ট, প্রত্যেকে তারা মোটামুটি যারা এই টপ করছে মানে টপ ক্যাটাগরির দিকেই আসে তারা, ঠিক আছে, মানে প্রথম 1 2 3-এর মধ্যে তাদের মোটামুটি র্যাঙ্ক থাকছে, যারা মোটামুটি এই টপগুলো করছে। তো কোনো দিন হয়তো কারো একটু এক্সাম খারাপ হয়ে যায়, কারো হয়তো একটু ভালো হয়ে যায়, তো টপটা মানে 1 2 3 কিন্তু মোটামুটি একটু ভ্যারি করতে থাকে সেদিক থেকে। আর তোমরাও চেষ্টা করো, তোমরা কিন্তু এই একটা নাম্বারে পৌঁছাতে পারবে, যেটা খুব একটা টাফ কিছু না। চলো অ্যানালাইজ করি। ফার্স্ট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা কি দিয়েছে, ফার্স্ট কোশ্চেন এখানে কোশ্চেনটা ভুল করেছে, কোশ্চেনটা কিন্তু পুরোপুরি সলভ করেছিল, পুরোপুরি সলভ করার পরে লাস্টে আমাদের এখানে কি দিয়েছিল, কোশ্চেনটা হয়তো তার বুঝতে অসুবিধা হয়ে গেছে, নিকটতম সংখ্যা চেয়েছিল, ঠিক আছে, এবার নিকটতম সংখ্যা যেটা চেয়েছে সেখানে এই কি ভুল করেছে সেটা আমি তোমাদের কোশ্চেনটা সলভ না করে বলতে পারবো না। সিম্পলি তুমি এখানে দেখতে পাচ্ছ 25 15 আর 75, এর হচ্ছে কি এলসিএম আমাকে নিতে হবে, এর এলসিএম হচ্ছে কত 150। এবার আমি 150 দিয়ে আমি এই নাম্বারটাকে ভাগ করব, কত আছে 4 3 5 8 2, এটাকে আমি ভাগ করছি। এবার এটাকে যদি আমি ভাগ করি, আমার ফার্স্ট অফ অল নাম্বারটা যাচ্ছে কত দিয়ে, 2 দিয়ে যাচ্ছে, 15 দুগুণি 30 মানে 300 চলে এলো। এখান থেকে থাকছে কত 5 3 4, এখানে সরি 4 বলছি আমি, এখানে 1, আর এখান থেকে নামছে কত 8 নামছে। তারপরে এইটা আমাদের যাচ্ছে কত দিয়ে, দেখো 7 15 হচ্ছে কত 135, মানে 7 দিয়ে যাচ্ছে 135, আর এই একটা হচ্ছে 0, তাহলে এখানে থাকছে কত আর 82 পড়ে থাকছে, এই 2 নিচে নামলাম 82 পড়ে থাকছে। তাহলে দেখো এখান থেকে সিম্পলি এই ছেলেটা কি করেছে, যে 4 3 5 8 2, এই যে এখানে 82টা এক্সট্রা পড়ে থাকছে, ও এখান থেকে কি করেছে 82 মাইনাস করে আমাদের যেটা অ্যান্সার আসছে 43500, এটা কিন্তু ও অ্যান্সার মার্ক করে চলে এসেছে, ঠিক আছে, 43500 এটা অ্যান্সার মার্ক করে চলে এসেছে, বাট এটা আমাদের অ্যান্সার না, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার না। কেন? কারণ দেখো তুমি এখানে 82 মাইনাস করে তুমি এখানে এই নাম্বারটাতে পৌঁছচ্ছ, বাট আমাকে কি বলেছে এখানে নিকটতম বলেছে। তা তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, তোমাকে নিকটতম মানে কাছাকাছি যেতে হবে, এখানে তোমাকে 82 মাইনাস করতে হচ্ছে, তবে তুমি এই সংখ্যাটাই পাচ্ছ। তুমি যদি এটার সঙ্গে যদি এটাকে তুমি 82টা যেটা এক্সট্রা পড়ে আছে, তুমি যদি এখানে এটাকে 150তে পরিণত করো, তাহলে তোমাকে কি অ্যাড করতে হবে, তাহলে তোমাকে ডেফিনেটলি এই 82-র সঙ্গে 68 তোমাকে এখানে অ্যাড করতে হবে। তুমি 68 প্লাস 82 তুমি যদি যোগ করো, মানে এখানে তুমি 68 যদি তুমি এখানে যোগ করো, তাহলে এখানে কত হচ্ছে 0, এখানে আসছে কত 8 আর 6 14 রেখে 15, মানে তোমার এখানে 150 চলে আসছে। তার মানে তুমি দেখো তোমাকে এখানে 68 যোগ করতে হচ্ছে আর তোমাকে এখানে 82 বিয়োগ করতে হচ্ছে, তাহলে কি কোন নাম্বারটা নিয়ারেস্ট আমাদের কাছে, যে এই নাম্বারটা রয়েছে এটা কোন নাম্বারটা কাছাকাছি, ডেফিনেটলি যেখানে আমি কম যোগ মানে কম যোগ করছি বা কম বিয়োগ করছি, মানে ভেরিয়েশন যেখানে আমার কম থাকছে সেই নাম্বারটা কাছাকাছি, তার মানে ডেফিনেটলি আমার কাছে এইখান থেকে 80 মানে 68 এটা যোগ করে আমার কিন্তু অ্যান্সারটা আসতো। তাহলে আমি এখানে 43582 এটা প্লাস যদি আমি 68 যদি আমি এখানে যোগ করতাম, তাহলে আমার এখানে অ্যান্সার কতটা আসছে 43650, আমাকে কিন্তু অ্যান্সার চলে আসতো, তাহলে তখন আমার এইটা অ্যান্সার হতো, এইটা, ঠিক আছে। এবার অনেক স্টুডেন্ট কিন্তু এই কোশ্চেনটা ভুল করেছে, এই নিয়ারেস্ট মানে নিকটতম সংখ্যাটা যেটা থাকার জন্য সে কিন্তু ভুল করে চলে এসেছে। তো এইরকমভাবে এই কোশ্চেনগুলোকে কিন্তু ট্রিকিও করা হয়েছে কিছু কিছু কেসে, এইখানে এই কোশ্চেনটা ট্রিকি কোশ্চেন ছিল, অনেকে কিন্তু কোশ্চেনটা ভুল করে এসেছে। চলো পরবর্তী কোশ্চেন আসি, দেখো কি বলেছে। এখানে দেখো কি দিয়েছে, যে দুটো সাইকেল ছিল, প্রত্যেকটা আমাকে সেলিং প্রাইস দিয়েছে, বিক্রয় করা হয়, মানে এই দামে প্রত্যেকটা বিক্রয় করা হয়েছে, এবং একটি সাইকেলে 5% লাভ হয়েছে এবং অপরটিতে 5% ক্ষতি হয়েছে। তাহলে পুরো লেনদেনে লাভ বা ক্ষতি শতকরা কত হার, মানে কত হার আমাদের এখানে লাভ হয়েছে বা লস হয়েছে সেটা বার করতে বলেছে। যখন আমাদের এরকমভাবে সেম হারে লাভ বা ক্ষতি হয়, তখন আমাদের এখানে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 100, এটা যদি আমরা বার করি তাহলে তো আমাদের কিন্তু এখানে অ্যান্সার চলে আসে। আর যেহেতু একটাতে লাভ হচ্ছে আর একটাতে ক্ষতি হচ্ছে, তাহলে আলটিমেটলি আমার এখানে লসই হবে। ওকে, তাহলে আলটিমেটলি আমার এখানে লসই হবে। তাহলে কি আসছে আমার কাছে এখান থেকে অ্যান্সারটা, আমি এখানে 5% করে আছে, তাহলে 5%-এর স্কোয়ার কত হচ্ছে দেখি 25, আর নিচে থাকছে কত 100, তার মানে আমার কাছে কি দুটো ঘর দশমিক আগে নেব 0.25, এটা আমার কি হবে লস হবে। তাহলে 0.25 হচ্ছে যে কি লস, এটাই হবে অ্যান্সার। কিন্তু অনেকে দেখো মানে এই ছেলেটা কি করেছে, নিদার গেন নিদার লস, এটা কোনোদিনও এটা অ্যান্সার হয় না আমাদের, আর অপশন আমাদের এটা থাকেই। তো দেখো এই কোশ্চেনটা কি ছিল, ইজি কোশ্চেন ছিল, এখান থেকে আমার এখানে নাম্বার কিন্তু ক্যারি করা উচিত ছিল, বাট আমি এখানে নাম্বার ক্যারি করতে পারছি না। এই কোশ্চেনটা এটাও আমার কাছে ইজি কোশ্চেন ছিল বা ট্রিকি ছিল, বাট স্টিল তোমাকে এই কোশ্চেনটাতে নাম্বার ক্যারি করতে হতো, তুমি এখানে নাম্বার ক্যারি করতে পারছো না। তাহলে এই জায়গাগুলো ধরতে হবে যে না, আমার ইজি কোশ্চেন থেকে কিন্তু আমার নাম্বার চলে যাচ্ছে, ঠিক আছে, তুমি হার্ড কোশ্চেন থেকে নাম্বার তুলতে পারছো না, তুমি জানো না, বেশ কিছু লেন্দি কোশ্চেন আছে, তুমি সেটা ছেড়েছো, তাতে কোনো অসুবিধা নেই।
বাট তোমার যেগুলো ইজি কোশ্চেন আছে, যেগুলো তোমার রেঞ্জের মধ্যে আছে, সেই রেঞ্জের যে তুমি বল পাচ্ছ, সেই বলে তোমাকে 6 মারতেই হবে। সেই কোশ্চেন তোমাকে হিট করতে হবে, সেই কোশ্চেন তোমাকে ঠিক করতেই হবে। আদারওয়াইজ তুমি কিন্তু এক্সামে সিলেকশন থেকে আস্তে আস্তে দূরে চলে যাবে। দেখো তুমি দুটো কোশ্চেন তুমি মানে সিম্পলি ছেড়েছো, বা দুটো কোশ্চেন তুমি পারোনি, তাতে তুমি কতটা পিছিয়ে গেছো। চলো পরবর্তী কোশ্চেন আসি। দেখো কি বলেছে এখানে, আছে কি কেন্দ্রীয় ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোন শহরে আছে। তো সিম্পলি তোমার যখন কোনো অ্যান্সার জানা নাই, আমি জানি অনেক কিছু কোশ্চেন আমাদের এখানে নিউ দিল্লি থাকে, ঠিক আছে, অনেক কিছু আমাদের এখানে নিউ দিল্লি অ্যান্সার হয়, কিন্তু অনেক কিছু আমাদের নিউ দিল্লি অ্যান্সার হয়ও না। তো সেদিক থেকে র্যান্ডাম, উল্টো পাল্টা, লাগ বেসড গেস কিন্তু একদম করা যাবে না। চলো ঠিক আছে, দুটো একটা তুমি নিলে, সেখানে আমাদের লেগে গেলে ভাগ্য ভালো। ঠিক আছে, তুমি নিয়েছো এই কোশ্চেনটাতে, মেনে নেওয়া যায়। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের নিউ দিল্লি অ্যান্সার হয়, তো তুমি নিয়েছো, ঠিক আছে, অসুবিধা নেই, কারণ আমাদের এখানে 1/4 নেগেটিভ আছে, তো 2-1 এরকমভাবে গেস নেওয়া যায়। বাট বেশিরভাগ ক্ষেত্রে এই গেসগুলো একটু অ্যাভয়েড করবে। চলো ঠিক আছে, এখানে মানা যায়। এবার দেখো এই কোশ্চেনটা, এটা একটা ইজি কোশ্চেন, এখান থেকে তোমার নাম্বার আসতে পারতো, বাট তুমি এই কোশ্চেনটার নাম্বারটা ছেড়ে এসছো কেন? কি কোশ্চেনটা কি ছিল কোশ্চেনটাতে? 5টি ছেলে রয়েছে, ফটোকপি করতে বসে আছে, আমি ধরলাম 5টা ছেলে রয়েছে। এবার কি বলেছে এখানে, স্টেটমেন্ট পড়বো আমি। এস আর এর বাম পাশে বসে আছে, তাই তো, এস হচ্ছে কোথায়, আর এর বাম পাশে, তাহলে এই হচ্ছে আর, তাহলে ডেফিনেটলি এস এখানে বসে আছে, মাঝখানে একটু গ্যাপ দেবে। ঠিক আছে, এখানে আমাকে এক জায়গাতেও বলেনি যে একদম ক্লোজেস্ট, নিয়ারেস্ট, মানে কাছাকাছি একদম এক্স্যাক্ট পাশেই বসে আছে, সেটা কিন্তু আমাকে কোথাও বলেনি। তো সেই জন্য কিন্তু একটু মাঝে মাঝে গ্যাপ রাখবে, যদি এদের মাঝে কাউকে ঢোকাতে হয় তার জন্য। ওকে, তাহলে এখানে কি দিয়েছে, এস আর এর বাম পাশে এবং বি এর ডান পাশে, তাহলে এসটা কি আছে, এ বি এর ডান পাশে, তাহলে আমি যদি বি কে এখানে বসাই, তাহলে কি হলো, এস বি এর ডান পাশে, আবার কি এস হচ্ছে কি আর এর বাম পাশে। এতটা অব্দি ক্লিয়ার আমার এইটুকুটা স্টেটমেন্ট। পরবর্তী স্টেটমেন্ট কি বলছে, এম আর এর ডান পাশে, ঠিক আছে, এম হচ্ছে আর এর ডান পাশে, তাহলে আর এর ডান পাশে কোথায় জায়গা আছে, এখানে জায়গা আছে, তাহলে এম হচ্ছে আর এর ডান পাশে হলো। ই আর এবং এম এর মধ্যে বসে আছে, তাহলে দেখো ই কোথায় বসে আছে, আর এবং এম এর মাঝখানে, তাহলে ডেফিনেটলি ই আমার কাছে এখানে বসছে। আমি কি বললাম, যখন তখন এটা মাঝখানে ঢোকাতে পারে, আমাকে কিন্তু এক্স্যাক্টলি ক্লিয়ার করে বলছে না, আমি জাস্ট এখানে অ্যাজাম্পশনের উপর দিয়ে কিন্তু এগুলো সলভ করছি। যখন তোমাকে কেউ রিজনিং শেখাবে, তখন তোমাকে কিন্তু এই জিনিসগুলো বলবে তারা। তো এইটা আমার এখানে বসে গেল পুরোপুরি, আমার এখানে এটা সেজে গেল। কি চেয়েছে আমাকে, আমাকে এখানে চেয়েছে যে ডান দিক থেকে দ্বিতীয় ব্যক্তিকে, মানে ডান দিক হচ্ছে কোনটা, এটা, এদিক থেকে দ্বিতীয় ব্যক্তিকে, এটা প্রথম ব্যক্তি, এটা দ্বিতীয় ব্যক্তি, তাহলে কি ই আমার এখানে অ্যান্সার হওয়া উচিত ছিল। অপশন 4, এখানে ই আছে, এটা আমার অ্যান্সার, এখানে কিন্তু আর কোনো রকমভাবে অ্যান্সার না। সে এই জায়গাটাতে গন্ডগোল করেছে, ঠিক আছে, এই আর আর এম কে পাশাপাশি বসিয়ে ইটাকে মাঝখানে বসাতে পারেনি বা সামহাও। বাট এটা কি কোনো রকমভাবে ভুল করার কোনো কোশ্চেন ছিল? এটা একটা ইজি কোশ্চেন ছিল, তারপরে তোমাদের ভুল হচ্ছে। যাদের ভুল হচ্ছে আমি তাদের কথা বলছি, যাদের এইরকমভাবে ইজি ইজি জিনিসগুলো ভুল হয়ে যাচ্ছে, সেই জায়গাগুলোতে তোমাদের ধ্যান দিতে হবে। এগুলো থেকে তোমার নাম্বার আনার জায়গা, তোমার নাম্বার আনার জায়গা থেকে কেন ভুল হচ্ছে কোশ্চেন। চলো পরবর্তী কোশ্চেন আসি। দেখো কি বলেছে, এই কোশ্চেনটা দেখো খুব একটা কমন কোশ্চেন, মানে একটা, মানে সায়েন্সের একটা ইজিয়েস্ট কমন কোশ্চেন হচ্ছে এটা, যে আরবিসি এবং ডব্লিউবিসির অনুপাত কি। এবার এখানে একটা স্টুডেন্ট কনফিউজ হতে পারতো যে 60 মানে 600:1 নাকি না 1:600, এইখানে কনফিউজ হতে পারতো। অ্যাটলিস্ট এটা কেউ অ্যান্সার করে আসতো না। তার মানে এটা দেখে মনে হচ্ছে যে কি তুমি এখানে র্যান্ডাম গেস করেছো। এই র্যান্ডাম গেস এইরকম চলবে না, এই জিনিসটা করা। আর এটা আমাদের ইজিয়েস্ট কোশ্চেন। এবার সবসময় তোমাদের এটা জানতে হবে যে হ্যাঁ, আমাদের এখানে ডব্লিউবিসির সংখ্যাটা সবথেকে কম থাকে, আরবিসির সংখ্যাটা একটু বেশি থাকে ডব্লিউবিসির তুলনায়। তো সেই দিক থেকে আমাদের এখানে 600:1 এখানে অ্যান্সার হতে পারতো, মানে হবে এটা অ্যান্সারটা। মানে তুমি যদি কনফিউজ হতে এইখানে 1:600 না 600:1, তা তুমি এইভাবে কিন্তু এই জায়গাটাতে গেস ওয়ার্কটা করতে পারতে। তো সেই দিক থেকে এটা আমাদের একটা ইজিয়েস্ট কোশ্চেন ছিল, এই জায়গা থেকে নাম্বার তোলা যেত। মানে তোমার এখানে 4টে কোশ্চেন থাকছে, তুমি যেখান থেকে নাম্বার তুলতে পারছো, 4টে কোশ্চেনে তোমার নাম্বার ক্যারি করা যেত। ওকে, 4টে কোশ্চেনের নাম্বার ক্যারি করা মানে তোমার এখানে নেগেটিভ যদি আমি বাদ দিয়ে দিই, মানে ওটাকে যদি আমি অ্যাড করে দিই, তোমার এখানে নাম্বার কমেছে, তো তুমি যদি সেটা যদি বাদ দিয়ে দাও, তাহলে তোমার এখানে 5 নাম্বার এক্সট্রা বাড়তো, তুমি ইজিলি কাট আপটা ক্লিয়ার করে আসতে পারতে। আর 5 নাম্বার মানে তুমি এক্সাম থেকে অলমোস্ট বেরিয়ে যাচ্ছ। আমাদের সামান্য এই ধরনের একটা ডব্লিউবির এক্সামে এই 5 নাম্বার কম পাওয়া, তুমি নিয়ার অ্যাবাউট হয়তো কাট অফের ধারের কাছে নাম্বার রাখছো, এবার সেখান থেকে তুমি যদি 5 নাম্বার কম পেয়ে যাও, তোমার এখান থেকে কিন্তু এক্সাম থেকে সিলেকশন কিন্তু বাইরে চলে যাবে একদম। চলো পরবর্তী কোশ্চেন আসি। দেখো কি বলেছে এই কোশ্চেনটাতে। দেখো এক ব্যক্তি এই এই টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে এবং 4 মাস পরে বি এই টাকা নিয়ে তার সাথে ব্যবসায় যোগ দেন। বছরের শেষে মোট লাভ এত টাকা হয়ে, মানে বি পেয়েছে, যার মধ্যে 25% ছিল ব্যবসা পরিচালনার জন্য কমিশন, মানে বি এটা কমিশন হিসেবে পেয়েছে। তাহলে এই ব্যক্তিটি কত টাকা পেয়েছে সেটা আমাকে বার করতে বলেছে। আর এই একটা কোশ্চেন দেখে মনে হচ্ছে খুব ইজি কোশ্চেন, পার্টনারশিপের কোশ্চেন, খুব ইজি কোশ্চেন মনে হচ্ছে, বাট এটা মোটেও কোনো রকমভাবে এটা ইজি কোশ্চেন না। ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করবে এই ধরনের কোশ্চেনগুলো সলভ করতে গিয়ে, তারা বিশেষ করে কোশ্চেনটাকে পড়তে পড়তে এগোতে এগোতে যাবে, যে আলটিমেটলি তারা যখন মোটামুটি এই লাইনটার কাছাকাছি পৌঁছবে, মানে এতটা জায়গাতে যখন তারা পৌঁছবে, এই পেয়েছে অবধি, ঠিক আছে, এই জায়গাটা যখন সে পৌঁছবে, তখন সে অটোমেটিক বুঝতে পেরে যাবে এরপরে আমাকে একটা লেজুর দিয়েছে, আমি এই লেজুরটার কোনো ব্যবস্থা করতে পারছি না। তাহলে এখান থেকে কি হবে, তার টাইমটা যাবে এই জায়গাটাতে। আর যখন তার টাইম যখন যাবে, সে ভাবছে যে আমি এই কোশ্চেনটা এতটা করে ফেলেছি, তাহলে আমি বাকি যে এই অংশটা আছে সেটা আমি করার চেষ্টা করি, আর এই অংশটা যখন করতে যাবে তখন তার অ্যান্সার ভুল বেরোবে।
দুজন ব্যক্তি ছিল, একজন ব্যক্তি এ এবং আরও একজন ব্যক্তি কি ছিল, বি। তাহলে এ কত টাকা দিয়ে শুরু করেছে, 52 টাকা দিয়ে। এই 52 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। এ কি করেছে, 4 মাস পরে এসছে, দিয়ে কত 39 টাকা দিয়ে ব্যবসায় নেমেছে। এবার কি হচ্ছে, বছরের শেষে মানে 1 বছর ধরে তোমার কিন্তু এখানে টাকাটা চলেছে, বছরের শেষে বলা আছে দেখো 1 বছর ধরে কিন্তু তোমার টাকাটা কেটেছে, মানে এ এর টাকাটা পুরোপুরি 12 মাস ধরে কেটেছে। ওকে, আর বি এর টাকাটা যেহেতু ও 4 মাস পরে এসছে, তার মানে কি বি এর টাকাটা 8 মাস ধরে কেটেছে। আমি এবার কি করবো, এদের রেশিও নেবো, 4 দিয়ে কাটছে, 4 দুগুণী 8, এখানে 3 4 12। আবার দেখো এখানে এটা কেটে যাচ্ছে 13 দিয়ে, 4 13 52, 3 13 39। এই 3 আর এই 3 কেটে গেল, এই 4 আর এই 2 কাটছে, মানে এখানে 1 আর এখানে 2। তাহলে আমি এখানে কি পাচ্ছি, রেশিওটা আমার আলটিমেটলি এখানে কি পড়ে থাকছে, রেশিওটা আমার এখানে আমি নিচে লিখছি, রেশিওটা আমার এখানে 2:1 এর রেশিও কিন্তু আমার কাছে এখানে পড়ে আছে। এবার কি বলেছে, বি এর টাকাটা, বি এর টাকা বি কত পেয়েছে, এটা হচ্ছে বি এর শেয়ার, এখানে এ ছিল এখানে বি ছিল, তাহলে বি এর শেয়ার হচ্ছে কত, 20,000 টাকা। বি 20,000 টাকা পেয়েছে। ওকে, তাহলে এবার তুমি যখন এখানে 20,000 টাকা পেয়েছে, এতটা যখন তুমি সলভ করতে আসবে, তখন তোমার মাথাতে হঠাৎ করে তুমি দেখবে যে লাস্ট লাইনে এখানে এটা এসে জুড়ে বসেছে। এখানে কি হয়েছে যে 25% কি করেছিল, ব্যবসা পরিচালনা করানোর জন্য আগে থেকে বিকে দিয়ে দেওয়া হয়েছে। মানে 25% টাকা বিকে যদি অলরেডি দিয়ে দেওয়া থাকে, তাহলে 25% টাকা অলরেডি যদি বিকে দেওয়া থাকে, তাহলে আমাদের কাছে এখানে 100% প্রফিট হচ্ছে। এর মধ্যে কি করছে, 25% এটা অলরেডি বি এর জন্য বরাদ্দ রয়েছে। তাহলে আমার এখান থেকে বাকি টাকা কত থাকলো, 75 টাকা। ঠিক আছে, 75%। তাহলে এই 75% এই টাকাটা আমাদের এই যে অনুপাত পেলাম, এই অনুপাতে এ এবং বি এর মধ্যে ভাগ হবে এই 75% টাকাটা। তাই তো, বোঝা গেল? তাহলে দেখো এবার এই 75% টাকাটা যদি ভাগ হয়ে থাকে, তাহলে এবার এদের টোটাল কত, 2 আর 1 এর টোটাল হচ্ছে কত, 3, আর 3 রিপ্রেজেন্ট হচ্ছে কত, 75%। তাহলে কি এটা কত দিয়ে যাচ্ছে, 25 টাইমস হচ্ছে। ওকে, 25 টাইমস হচ্ছে। তাহলে হিসেব মতো এই বি কত টাকা পাচ্ছে, বি পাচ্ছে এই 2 ইন্টু 25%, মানে 25 ইন্টু 2, মানে তাহলে আলটিমেটলি কত থাকছে, বি পাচ্ছে 50% টাকা বি পেয়ে যাচ্ছে। আমি এখান থেকে এই জিনিসটা জানতে পারলাম। তাহলে এ কত টাকা পাচ্ছে, এ তাহলে এখানে 1 ইন্টু 25, মানে এ পাচ্ছে কত, 25% টাকা এ পেয়ে যাচ্ছে। তাহলে এ যদি এখানে 25% টাকা পেয়ে থাকে, তাহলে এইখান থেকে আরও একটা জিনিস কি দেখতে পাচ্ছি, অলরেডি কিন্তু বিকে এখানে 25% টাকা কমিশন, মানে ব্যবসা পরিচালনা করানোর জন্য তাকে কিন্তু কমিশন অলরেডি দেওয়া হচ্ছে। তাহলে কি বি এখান থেকে এই 25% টাকাটাও কিন্তু বি পাবে, এখান থেকে বিও কিন্তু এখানে 25% টাকাটা পাচ্ছে। তাহলে কি বিও এখানে আমার কাছে কি টোটাল 50% টাকা পাচ্ছে, এও টোটাল 50% টাকা পাচ্ছে। তবে আমার এখানে 100% কমপ্লিট হচ্ছে। আর এই 50%-এর ভ্যালু কত বলা হয়েছে, যে এই 20,000 টাকা, তাই তো? তাহলে এই 20,000 টাকা যখন পাচ্ছে, তাহলে বি যখন 50% পাচ্ছে, এ যখন 50% পাচ্ছে, তাহলে বি 50% পেলে, 20,000 পেলে, তাহলে ডেফিনেটলি এও কত পাবে, এও 20,000 টাকাটাই পাবে। তাহলে কি অ্যান্সার কি আসছে, অ্যান্সার আসছে 20,000। এটাই অ্যান্সার। ক্লিয়ার? তাহলে দেখো অঙ্কটা কতটা ঘোরানো পেঁচানো ছিল। তাহলে এতটা ঘোরানো পেঁচানো অঙ্কতে যখন তুমি এক্সাম হলে মাথা যদি শান্ত রাখতে না পারো, তাহলে তুমি কি ধরবে, মানে কিভাবে তুমি এই কোশ্চেনগুলো সলভ করবে, পসিবলই না। তুমি এইখানে এই কোশ্চেনটা করতে গিয়ে কিছুটা মানে দেখো তুমি এই এতটা পোর্শন কিন্তু তুমি চলে আসবে, এতটা পোর্শন তুমি চলে আসবে। এবার এতটা পোর্শন আসার পর থেকে তুমি যখন দেখবে এই লেজুরটার জন্য অঙ্কটা অনেকটা বেশি ক্যালকুলেটিভ হয়ে গেছে, তুমি এটাকে কিন্তু কোনো রকমে সলভ করার চেষ্টা করবে এবং আরও বেশি ভুল করবে। তো এইরকমভাবে এই ধরনের কোশ্চেন যখন এক্সাম হলে দেখতে পাবে, আগে ফার্স্ট অফ অল পুরো অঙ্ক পড়বে, কি বলেছে আগে মাইন্ড ম্যাপ তৈরি করবে, যে হ্যাঁ এতটুকু অবধি আমি অ্যান্সার পেয়ে যাচ্ছি, তারপরে কি আমার এই জায়গাটাতে একটু প্রবলেম হতে পারে। যখন তোমার মনে হচ্ছে যে এই জায়গাটা একটু প্রবলেম হতে পারে, সঙ্গে সঙ্গে এই কোশ্চেনটাকে মার্ক ফর রিভিউ করো। মানে গোল গোল, মানে যারা অফলাইন এক্সাম দেবে তারা ডেফিনেটলি ওটাকে সার্কেল মার্ক করে দেবে, আর আমাদের অ্যাপে যারা দিচ্ছে তাদের ডেফিনেটলি এটা মার্ক ফর রিভিউর অপশন থাকছে। তো তোমরা এখানে মার্ক ফর রিভিউ করে এগিয়ে যাবে, পরে এই ধরনের কোশ্চেন এসে অ্যাটেম্প করবে। তবে কি তুমি দেখবে তোমার হাতে টাইম রয়েছে, তুমি আগে থেকে এই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে প্যানিক করে যাচ্ছ না, তবে কি তোমার এক্সামটা আরও বেটার হবে। তো এইভাবে এক্সাম কীভাবে দিতে হয় আমরা এই অ্যানালাইসিসগুলো থেকেই শিখছি। আর আমি যখন তোমাদেরকে ম্যাথ শেখাই, আমাদের যে অফিসার ব্যাচ রয়েছে ম্যাথের জন্য, আমি যখন তোমাদেরকে সেখানে ম্যাথ শেখাই, সেখানে আমি কিন্তু তোমাদের এই জায়গাগুলোর জন্য কিন্তু গাইড করে দিই। আমি তোমাদের বলে দিই কোন কোশ্চেনটা হয়তো মার্ক ফর রিভিউ করার জন্য, কোন কোশ্চেনটা পরে করার জন্য, কোনটা তোমাকে এখন অ্যাটেম্প করতে হবে, কোন কোশ্চেনটা কীভাবে করলে তুমি তাড়াতাড়ি সলভ করতে পারবে। তো যারা আমাদের কাছে ম্যাথে মানে অলরেডি আমাদের যারা ব্যাচে পড়ছো, তারা ডেফিনেটলি এটার বেনিফিট নিশ্চয়ই বুঝতে পারছো। আর যারা আমার কাছে এখন ম্যাথ পড়তে চাইছো, তাদের জন্য আমি বলবো আমাদের এই অ্যাপের মধ্যেই বিদ্যা কোচ বাই রিমন্সের যে অ্যাপ আছে, এই অ্যাপের আমি লিঙ্ক দিয়ে দেবো নিচে। তারা এই অ্যাপের মধ্যেই আমাদের একটা অফিসার ব্যাচ চলছে, ম্যাথ স্পেশাল পেড কোর্স সেকশনে পেয়ে যাবে। ওই ব্যাচে তোমরা যারা ভর্তি হতে চাইছো ডেফিনেটলি ভর্তি হয়ে যেতে পারো, তোমাদের ম্যাথ নিয়ে আর কোনো রকম কোনো চিন্তা করতে হবে না। আর ওই ব্যাচে ম্যাথের প্রাইস রাখা হয়েছে 599 এই মুহূর্তে প্রাইস রয়েছে। আর এই ব্যাচের ভ্যালিডিটি হচ্ছে কত, 2 বছরের ভ্যালিডিটি। এই ব্যাচে আমি একটা স্টুডেন্ট, যে ছেলেটা আর্টসের স্টুডেন্ট, যে হয়তো ম্যাথে কিছু বোঝে না, যে ম্যাথে কিচ্ছু জানে না, আমি সেই রকম কমজোর থেকে কমজোর স্টুডেন্টকে কিন্তু একদম পুরো জিরো থেকে
পুরো অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যায়। চলো পরবর্তী কোশ্চেনে আসি। দেখো কি আছে, দেখো এখান থেকে কি ছিল, আনঅ্যাটেম্পটেড কিছু কোশ্চেন ছিল। তো এখান থেকে আমাকে খুঁজে বার করতে হবে কি কি ভুল হয়েছে বা কি কি আমাকে ঠিক করতে হতো। দেখো এই যে এই কোশ্চেনটা, এই দীনবন্ধু উপাধিটা কে দিয়েছিলেন, ঠিক আছে, মহাত্মা গান্ধী দীনবন্ধু উপাধিটা কাকে দিয়েছিলেন। যখন আমাদের কাছে এই কোশ্চেনটা থাকছে তখন সেই দিক থেকে এই কোশ্চেনটা কিন্তু কোনো একটা ইজি কোশ্চেন না, এটা আমাদের একটু ভালো লেভেলের কোশ্চেন। আর যখন আমাদের একটু ভালো লেভেলের কোশ্চেন থাকবে তো ডেফিনেটলি আমি এখান থেকে এটার অ্যান্সার তুক্কা দেওয়া, মানে তুক্কা মারা বা ভুলভাল অ্যান্সার মার্ক করা কিন্তু এখান থেকে কোনো রকম কোনো ঠিক কাজ হবে না। এখান থেকে ডেফিনেটলি সেখানে কোশ্চেনটার অ্যান্সারটা ভুল হয়ে চলে আসবে। তো সেই জন্য এই ধরনের কোশ্চেনগুলোকে স্কিপ করে দেওয়া খুব বেশি ভালো। পরে গিয়ে তুমি যখন এটা সলিউশন দেখে নেবে কি অ্যান্সার আছে না আছে, তো সেই জিনিসগুলো একটু মানে এমসিকিউ প্র্যাকটিসের মধ্যে থাকলে অনেকে কিন্তু এই কোশ্চেনটা করতে পারবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের এমসিকিউ। ওকে, তারপরে কি দেখো, এই যে এই জামিং শব্দটি কোন খেলার সাথে যুক্ত। জেনারেলি এই ধরনের কোশ্চেন কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট পড়ে থাকে না। কত এরকম টার্ম রয়েছে, আমরা একটু বেশি ফেমাস টার্মগুলো মোটামুটি একটু মনে রাখতে পারি, বাকিগুলো মনে রাখতে পারি না। তো সেই দিক থেকে জামিং এই শব্দটা, তো এই যে এই কোশ্চেনটা, এটা কিন্তু কোনো রকমভাবে ইজি কোশ্চেন না, এটা একটা ডিফারেন্ট একটু ডিপ লেয়ারের কোশ্চেন এইগুলো। তো স্বাভাবিকভাবে এই কোশ্চেনগুলো একটু ছাড়া যাবে এখানে, এটাই স্বাভাবিক। এটা এইবার এই কোশ্চেনগুলো কিন্তু বেশিরভাগ স্টুডেন্টেরই কিন্তু ছাড়া যাচ্ছে। খুব কম সংখ্যক স্টুডেন্ট আছে যারা কিন্তু এই কোশ্চেনগুলো অ্যাটেম্প করেছে এবং পেরেছে। ওকে, তারপরে আচ্ছা আরেকটা কোশ্চেন ছিল, এই যে এই কোশ্চেনটা, এটা হচ্ছে কি একটা ইজি লেভেলের কোশ্চেন। এটা করা উচিত ছিল যে 2025-এর রিপাবলিক ডে থিম কি ছিল। তো স্বাভাবিকভাবে এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, এবং কেউ যদি এই কোশ্চেনটা না করে থাকে ডেফিনেটলি তাকে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনটা ভালো মতো করে দেখতে হবে। আর এইগুলো আমাদের ইজি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। চলো পরবর্তী কোশ্চেন আছে। দেখো এইটা হচ্ছে একটা ইংলিশের কোশ্চেন। যখন আমাদের কাছে এখানে এই ওয়ান অফ দ্য দিয়ে থাকবে, তো ডেফিনেটলি ওয়ান অফ দ্য দিয়ে যখন থাকে তখন আমাদের এখানে এই ওয়ান অফ দ্যার পরে এইখানে যে নাউনটা থাকে এটা আমাদের কি হবে, প্লুরাল হবে, অলওয়েজ প্লুরাল হবে। তাহলে এখানে ম্যান না হয়ে MEN মেন হতো। 2025 সালে ভারতের ওপেনে, মানে ভারত ওপেন ব্যাডমিন্টন পুরুষ একক শিরোপা কে জিতেছে। ইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টন 2025 এর মেন সিঙ্গেল কে জিতেছে। তাহলে এটা আমাদের একটা কি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। বাট এই কোশ্চেনটা জেনারেলি কিন্তু অনেক স্টুডেন্ট কি করে, উইম্বলডন ওপেন, US ওপেন এই ধরনের কোশ্চেনগুলো সলভ করে, ঠিক আছে, এইগুলো মোটামুটি পড়ে যায়। বাট এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু তারা একটু ছেড়ে দেয়। বাট তুমি একটু খেয়াল করে দেখবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সামগুলোতে এই ধরনের একটু, ওইগুলো তো আসছে যেগুলো কনভেনশনাল আমাদের আসে সেগুলো তো আসছে, তার সঙ্গে কিন্তু আমাদের এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু চলে আসছে। তো এই একটু জায়গাগুলো একটু তোমাদের দেখে রাখতে হবে। তো এই একটা ম্যাথের কোশ্চেন ছিল, এটা একটা ইজি কোশ্চেন। আর এই কোশ্চেনটা করতে পারোনি, এটা কিন্তু ঠিকঠাক না। এই কোশ্চেনটা ডেফিনেটলি করা উচিত ছিল। এই কোশ্চেনটা করার জন্য কি বলেছে কোশ্চেনটাতে, যেখানে একটি ট্যাঙ্ক রয়েছে দুটি পাইপ দ্বারা 20 মিনিটে এবং 30 মিনিটে পূর্ণ করতে পারে। দেখো তাহলে একটা ট্যাঙ্ক রয়েছে যেখানে কি 20 মিনিট এবং 30 মিনিটে ট্যাঙ্কটা পূর্ণ হয়। এবার কি বলেছে এখান থেকে, যখন ট্যাঙ্কটি খালি ছিল তখন দুটি পাইপ খুলে দেওয়া হয়েছিল, খালি ছিল তখন দুটি পাইপ খোলা ছিল। কিছু সময় পর প্রথম পাইপটি বন্ধ করে দেওয়া হয় এবং ট্যাঙ্কটি 18 মিনিটে পূর্ণ হয়। তাহলে দেখো প্রথম পাইপ যেটা ছিল, প্রথম পাইপ কি ছিল, এইটা। তাহলে প্রথম পাইপটা কি হয়েছে, এইটা, এই পাইপটাকে আমি বন্ধ করে দিয়েছি। বাট সেকেন্ড যে পাইপটা ছিল এটা কিন্তু আমার 18 মিনিট ধরে চলেছে। এখান থেকে আমার কাছে এতটা ইনফরমেশন রয়েছে। এবার কি বলেছে, প্রথম পাইপটি কত সময় পর বন্ধ হয়েছিল। তাহলে সিম্পল কোশ্চেন ছিল এটা। 20 আর 30-এর এলসিএম হচ্ছে কত, 60। তাহলে এখান থেকে এর ক্যাপাসিটি কত চলে আসবে, ক্যাপাসিটি বা পাওয়ার এটা কত আসবে, এখানে চলে আসছে কত, 3, আর এর ক্যাপাসিটি আসছে কত, 2। তাহলে ডেফিনেটলি যেহেতু সেকেন্ড পাইপটা আমাদের সারাক্ষণ অন ছিল, প্রথম পাইপটা কি বন্ধ করে দিয়েছিলাম আমরা কিছুক্ষণ পর, আর সেকেন্ড পাইপটা আমাদের সারাক্ষণ অন ছিল। সেকেন্ড পাইপটা কতক্ষণ ধরে চলেছে, 18 মিনিট ধরে চলেছে। তাহলে সেকেন্ড পাইপটা কতটা জল ভর্তি করবে, 18 × 2 মানে 36 ইউনিট জল সে ভর্তি করবে। তাহলে 36 ইউনিট জল যদি ভর্তি করে থাকে তাহলে বাকি ইউনিট জল কতটা পড়ে আছে, তাহলে 60 থেকে 36 যদি আমি বাদ দিই তাহলে এখানে কত থাকছে, 4, এখানে চলে এলো 1 মানে 2। এই 24 ইউনিট জল এটা কে পূরণ করবে, এটা কিন্তু পূরণ করবে প্রথম পাইপটা। আর প্রথম পাইপের ক্যাপাসিটি কত ছিল, 3। তাহলে 3 দিয়ে তুমি যদি এটাকে কাটো তাহলে 3 8 24, তাহলে ডেফিনেটলি 8 মিনিট পর প্রথম পাইপটা বন্ধ করা হয়েছিল। তাহলে এই কোশ্চেনটা কি ছিল, কোনো রকমভাবে এটা কঠিন কোশ্চেন, একদম ইজি কোশ্চেন ছিল। 8 মিনিট তোমাদের এখানে অ্যান্সার হচ্ছে এই কোশ্চেনটার। আর এই ইজি কোশ্চেনগুলো কিন্তু ছাড়া একদমভাবে চলবে না, ঠিক আছে। তাহলে তুমি দেখো এখানে ইজি কোশ্চেন একটা ছাড়ছো, এখানে একটা ইজি কোশ্চেন ছাড়ছো, দুটো, তিনটে ইজি কোশ্চেন তুমি এখান থেকে ছাড়লে, তার মানে তুমি এখান থেকে আরও 3 নাম্বার এক্সট্রা ক্যারি করতে পারবে, মানে পারতে। আর ওইদিকে নেগেটিভ নিয়ে টোটাল 4টে কোশ্চেন ছিল, মানে যে কোশ্চেনগুলো অ্যাটেম্প করেছিল সেখান থেকে তোমাদের আরও 5 নাম্বার। তাহলে তোমার এখানে আরও এক্সট্রা 8 নাম্বার কিন্তু উঠতে পারতো এখনো পর্যন্ত। তাহলে এই একটা সেট থেকে এই 8 নাম্বার চলে যাচ্ছে ইজি, এটা কিন্তু ঠিক না। এই জায়গা থেকে এই জিনিসগুলো কিন্তু নাম্বার নিয়ে আসতে হবে। চলো পরবর্তী কোশ্চেন আসি। দেখো এই কোশ্চেনটা ছিল বিশাল একটা হাইফাই লেভেলের কোশ্চেন। মানে যখন এই ধরনের লজিক ছিল তার মানে এই কোশ্চেনটাতে স্টুডেন্টকে কোশ্চেনটা ছাড়ানোর জন্য বা টাইমের মধ্যে তাদেরকে একটু মানে টাইম নষ্ট করানোর জন্য কিন্তু এই কোশ্চেনটা করা হয়েছে। এবার অনেকে কিন্তু এই ধরনের কোশ্চেনের লজিকটাই বুঝতে পারেনি ফার্স্ট অফ অল। আর যখন এই লজিকটা দিয়েছে, এখানে যে লজিকটা রয়েছে এই লজিকটা যখন দিয়েছে তখন ডেফিনেটলি আমাদের এখানে ডেটাটা একটু ছোট ছোট দিতে হতো, তবে গিয়ে কিন্তু এই লজিকটা হয়তো কোনো রকমভাবে মাথায় আসতো। কারণ তোমরা এখানে এক্সাম দিচ্ছ, WBPর এক্সাম, তো সেই এক্সামটার কথাটা মাথায় রেখে এক্সামের মতো লেভেলটা মাথায় রেখে কিন্তু এখানে এরকমভাবে কোশ্চেনটা সেট করা উচিত ছিল। বাট সেদিক থেকে উচিত মানে সেট করা হয়নি। রিজন হচ্ছে কি, রিজন হচ্ছে এখানে একটাই, যে হ্যাঁ এখান থেকে এক্সামিনার চেয়েছে যে সে যেন এই কোশ্চেনটাতে মানে এটা কি স্কিপ করে দেওয়ার মতো কোশ্চেন।
তো সেই জন্য এক্সামিনার চেয়েছে যে এই কোশ্চেনটাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেন তার টাইমটা ওয়েস্ট করে। আর এখানে সে যদি টাইমটা ওয়েস্ট করে দেয় তবে গিয়ে সে অন্যান্য কোশ্চেনে গিয়ে কিন্তু আটকে যাবে। তো সেই দিক থেকে তোমাকে আমি একটা কথা বলব যে এই ধরনের কোশ্চেনে কোনো রকমভাবে তোমরা ফেঁসে যাবে না। ফার্স্টে তুমি এখানে হয়তো একটা লজিক ট্রাই করলে, তোমার যদি লজিক না লাগলো তুমি সঙ্গে, সঙ্গে এটাকে স্কিপ করে বেরিয়ে যাও। এই ধরনের কোশ্চেন সহজে আগে হাত লাগাতে যাবে না। অলওয়েজ সেকেন্ড অ্যাটেম্প্ট, থার্ড অ্যাটেম্প্টে গিয়ে করতে যাবে। প্রথম থেকে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো একদম করতে যাবে না। লজিকটা কি ছিল কোশ্চেনের? এই 14 × 13 এটাকে গুণ করা হয়েছে। গুণ করে আমাদের যেটা এসছে এবং সেটাকে কি করেছে তার ডিজিটাল সাম নিয়েছে। ডিজিটাল সাম মানে জাস্ট সিম্পলি ডিজিটাল সাম না, বাস এই সংখ্যাগুলোকে যোগ করেছে। তাই তো? এখানে 1 + 8 + 2 এটাকে যোগ করে কত পাচ্ছে? 11 পাচ্ছে। ঠিক সেমভাবে এইরকমভাবে আমাদের সমস্তগুলো লজিক কিন্তু চলেছে। তাহলে এই কোশ্চেনটা কোনো রকমভাবে একটা ইজি কোশ্চেনের মধ্যে পড়ে না। এই কোশ্চেনটা ম্যাক্সিমাম স্টুডেন্ট এই কোশ্চেনটা ছেড়ে আসবে এক্সাম হলে। পসিবল না এইভাবে। ঠিক আছে? যদি লজিক জানা না থাকে, মাথায় যদি স্ট্রাইক না করে, তাহলে ডেফিনিটলি এই ধরনের কোশ্চেন কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ছেড়ে আসবে। ইনফ্যাক্ট ছেড়েও এসছে অনেকে এই কোশ্চেনটা। চলো পরবর্তী কোশ্চেন আসি, দেখো কি বলেছে। দেখো এই একটা চোর পুলিশের অঙ্ক ছিল। যদি চোর পুলিশের অঙ্ক এই মুহূর্তে না হয়ে থাকে তাহলে ডেফিনিটলি তোমাকে এই কোশ্চেনটা প্র্যাকটিস করতে হবে। দেখতে হবে যে হ্যাঁ আমার কেন হলো না এই কোশ্চেনটা। আমি এখানে সলভ করাচ্ছি না। এই যে এই একটা কোশ্চেন দেখো, এটা কি ছিল? এটা একটু লেন্দি লেভেলের কোশ্চেন ছিল, ভালো কোশ্চেন ছিল, ঠিকঠাক কোশ্চেন ছিল এটা। মানে খুব যে বিশাল হাইফাই লেন্দি তাও না, মোটামুটি একটু ঠিকঠাক লেভেলের কোশ্চেন ছিল। তো এটা মোটামুটি করা যেত ভালো মতো করে। চলো আমি ছাড়ছি যে কি হ্যাঁ এটা একটু মডারেট লেভেলের কোশ্চেন ছিল, এটা হয়তো পারোনি, চলো মেনে নিলাম। বাট তুমি এখানে এই কোশ্চেনটা দেখো, সিম্পল ইন্টারেস্ট। এটা কি ইজি কোশ্চেন? দেখে মনে হচ্ছে এটা ইজি, বাট এটা কোনো রকমভাবে ইজি কোশ্চেন না। 4,000 টাকার উপরে 4 বছরের জন্য 10% বার্ষিক সুদ কত হবে? এবার এখানে কি দেখো, বাংলাতে কিন্তু দেওয়া নেই। আমি অলওয়েজ তোমাদের বলে রাখি, যখন তুমি বাংলাতে কোনো কিছু জিনিস ঠিকঠাকভাবে বুঝতে পারবে তখন তুমি একবার ইংলিশটা দেখে নেবে। আর ইংলিশ দেখলে তুমি এখানে দেখতে পাচ্ছ যে কি কম্পাউন্ড ইন্টারেস্ট লেখা আছে। তার মানে কি আমাকে এটা কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে বলেছে। তাহলে এবার যখন কম্পাউন্ড ইন্টারেস্ট তুমি বার করবে এই কোশ্চেনটা, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট এই 10% এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 11/10। তাহলে এর কি হবে? টু দি পাওয়ার 4। এবার তুমি যখন এর টু দি পাওয়ার 4 করে তুমি যখন অ্যান্সার বার করতে যাবে, তখন কিন্তু অটোমেটিক এই কোশ্চেনটা বিশাল হারে ক্যালকুলেটিভ হয়ে যাবে। আর যখন তোমার এই কোশ্চেনটা বিশাল হারে ক্যালকুলেটিভ হয়ে যাচ্ছে, তখন এই ধরনের কোশ্চেনকে স্কিপ করে দেওয়া উচিত। তোমাকে দেখে বুঝতে হবে, কোশ্চেন পড়ে বুঝতে হবে যে না এটা আমি এখন করবো কি করবো না। ঠিক আছে? আমি জাস্ট তোমাকে দেখাচ্ছি, অঙ্ক সলভ করাচ্ছি না। ঠিক আছে? অনেক অঙ্ক সলভ করালাম, বাকি আমি সেরকমভাবে সলভ করাচ্ছি না। জাস্ট আমি তোমাদেরকে সেন্সটা ধরানোর চেষ্টা করছি, হ্যাঁ কোন কোশ্চেনটা তোমার ছাড়ার মতো, কোন কোশ্চেনটা তোমার করার মতো। ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন দেখো, এই যে এটা। এটা ছিল একটা মডারেট লেভেলের কোশ্চেন, বাট এটা কিন্তু ইজিলি হওয়া উচিত ছিল। যাদের মোটামুটি একটু প্র্যাকটিস আছে তারা ডেফিনিটলি এটা বুঝতে পারে। তুমি যখন এই ধরনের কোশ্চেন করবে, তুমি আগে এদের প্লেস ভ্যালুগুলো লিখে নেবে। ঠিক আছে? প্লেস ভ্যালুগুলো তুমি যদি এখানে এর লিখে নাও, তাহলে তুমি এখানে L12, O15, ঠিক আছে? N14 এরকম তুমি যখন এর প্লেস ভ্যালুগুলো লিখে নেবে, তখন তুমি ডেফিনিটলি বুঝতে পেরে যাবে কি হচ্ছে না হচ্ছে। এবার তুমি এখানে একটা জিনিস খেয়াল করে দেখো কি হয়েছে এখানে লজিকটা। এখানকার লজিকটা এই যে এটা দেখো, এইদিকে ৩ টে পার্ট রয়েছে, এইদিকে ৩ টে পার্ট রয়েছে। তাহলে এই ৩ টে পার্টকে এইদিকে লেখা হয়েছে আর এই ৩ টে পার্টকে এইদিকে লেখা হয়েছে। সিম্পল এই লজিকটাই ফলো হয়েছে। তুমি দেখো এখান থেকে কি আছে? D4, O15 আর N হচ্ছে কত? 14। তাহলে কি 4, 15, 14। দেখো 4, 15, 14 এখানে আসছে। এরপরে বাকি লেখাটা কত আসছে? এখানে L, O আর N। L হচ্ছে কত? 12, O হচ্ছে 15 আর N হচ্ছে কত? 14। তাহলে তুমি দেখো 12, 15, 14, এই যে যা পেয়েছি 12, 15, 14 প্রত্যেকটা কিন্তু এখানে আছে। তার মানে কি এই লজিকটা কিন্তু ইজি ছিল। এমন না যে লজিকটা খুব বেশি কঠিন বা কিছু, এরকম কিছু একদমই না। এই কোশ্চেনটা করার মতো কোশ্চেন ছিল। একটু মডারেট লেভেলের কোশ্চেন ছিল। মানে বেশিরভাগ স্টুডেন্ট কি ইজি লেভেলের কোশ্চেন করে অভ্যস্ত। যখন আমাদের এক্সামে এই ধরনের কোশ্চেন আসবে, তখন কিন্তু আল্টিমেটলি তোমার রিয়াল টেস্ট হবে। তখন কিন্তু তুমি এই ধরনের কোশ্চেনগুলো একটু ভুল করে আসবে। ঠিক আছে? বা ছেড়ে আসবে। তো এই ধরনের কোশ্চেনগুলো ছাড়া একদম উচিত না। এখান থেকে আমাদের একটা নাম্বার কিন্তু এক্সট্রা এড করতে হবে এই জায়গা থেকে। এখান থেকে দেখো এটা কি এসছে? মিসস্পেলড, মানে কোনটার স্পেলিং ভুল আছে না আছে সেই কোশ্চেনটা আমাকে এখানে বার করতে দিয়েছে। তো এইখান থেকে সেই কোশ্চেনগুলো একটু টাফ হয়ে যায়, সবার পক্ষে জানা সম্ভব না। চলো স্কিপ করেছো, ঠিক আছে। তবে এই মিসস্পেলের কোশ্চেন আসছে তো একটু দেখে রাখবে কেমন হবে, কি থাকছে না থাকছে। মেন ভালো ওয়ার্ডগুলো একটু দেখে রাখবে। এবার কি দিয়েছে দেখো, 38তম জাতীয় গেমসে পুরুষদের কাবাডি টুর্নামেন্টে সোনালী পদক কোন রাজ্য জিতেছে? আর এটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, তো ডেফিনিটলি আমাদের এখানে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনটা দেখে রাখতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু আমাদের এই ধরনের কোশ্চেনগুলো আসছে আর এইগুলো আসেও প্রত্যেকবার। তো এই ধরনের কোশ্চেন থেকে নাম্বারগুলো তুলে নিয়ে আসতে হবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেনে আসি। দেখো প্রথম তুলা মিল কলকাতার কোথায় হয়েছে বলে দিচ্ছি, তবে কবে হয়েছে সেটা আমাকে বার করতে বলেছে, কোন সালে। এবার তুলা মিল কত সালে হয়েছে সেটা কিন্তু অনেকের কিন্তু জানা থাকতে পারে, অনেকের জানা নাও থাকতে পারে। তবে আমাদের এইটা একটা কমন কোশ্চেন, এটা আমাদের একটা ইজি কোশ্চেনের মধ্যে আমি এখানে ধরবো। এটা একটা কমন কোশ্চেন, যারা মোটামুটি একটু এমসিকিউ প্র্যাকটিস করে তারা কিন্তু এই কোশ্চেনটা অনেকবার বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে পেয়েছে। ডেফিনেটলি সেই দিক থেকে এই কোশ্চেনটা সলভ করা উচিত ছিল। আর এই যে এই একটা ইজি কোশ্চেন থাকছে তোমার এখানে, এই ইজি কোশ্চেনেও এখানে তোমাদের নাদিরের অপোজিট কি? জেনিথ। তোমরা প্রত্যেকেই জানো নাজির জেনিথ, ঠিক আছে? মানে অনেকে যে জানে না ডেফিনেটলি সেই জন্য সে এখানে মিস করেছে বা সে করতে পারেনি। বাট এগুলো একটা কমন ওয়ার্ড। এই ধরনের ওয়ার্ডগুলো থেকে যখন তোমার নাম্বার চলে যাবে, তখন কিন্তু আলটিমেটলি তুমি কোথা থেকে নাম্বার তুলে নিয়ে আসবে? তুমি এখানে জাস্ট দেখতে পাচ্ছ আমরা মোটামুটি আগে কি দেখলাম। আগে আমি দেখলাম তোমাদের কত, আগে টোটাল এখানে তো 8 নাম্বার। 8 নাম্বার, এটা আমি বাদ দিলাম, এটাও আমি বাদ দিলাম 8, এটাও আমি বাদ দিলাম 8। আর এখানে আসছে কত? এটা একটা 9 হয়ে গেল। এখানে হচ্ছে এই একটা,
10 আর এই হচ্ছে কি 11। এখন অবধি তুমি এখানে 11 নাম্বার আরও এক্সট্রা ক্যারি করতে পারতে এই কোশ্চেনগুলোর জন্য। এখানে দেখো জিআই ট্যাগ নিয়ে কোশ্চেন এসছে, তার মানে ডেফিনেটলি তোমাকে জিআই ট্যাগ পড়তে হবে। জিআই ট্যাগ থেকে আমাদের কোশ্চেন আসছে, এই কোশ্চেনগুলো তুমি ছেড়ে আসছো, তো এই জায়গাগুলোতে কিন্তু আমাদের ইমপ্রুভমেন্ট করার জায়গা রয়েছে। এবার দেখো এই একটা কোশ্চেন, এটা আমি বলবো মডারেট লেভেলের কোশ্চেন, খুব ভালো লেভেলের কোশ্চেন। মডারেট না, ইনফ্যাক্ট আমি তোমাদের এখানে লজিক মানে মাথায় চলে এলে তো আমার মডারেট মনে হবে, বাট লজিক না এলে এটা একটা হার্ড লেভেলের কোশ্চেন থাকবে। তুমি জেনারেলি কি করবে, এই কোনাকুনি তুমি এখানে ম্যাচ করানোর চেষ্টা করবে, এই কোনাকুনি ম্যাচ করানোর চেষ্টা করবে, বাট এই কোনাকুনি ম্যাচ করে কিন্তু তুমি এখানে অ্যান্সার পাবে না, ওইভাবে নেই। আমাদের এখানে লজিক কি রয়েছে, 8 × 2, তাহলে কত হচ্ছে এখানে 8 হচ্ছে, -1 করলে আমি এখানে কি পাবো, 7 পাবো, সেটা এখানে লেখা আছে। এবার কি 7 থেকে আবার এটা × 2 করেছে, তাহলে হচ্ছে কত, 7 দুগুণি 14, 14 পরে আবার কি এখানে -1 করেছিল, এখানে দেখো আবার +1 আছে, তবে আমি এখানে কি পাচ্ছি, 15 পাচ্ছি। তখন আমার 15টা এখানে, এবার 15 × 2 মানে 30, আবার -1 করে আমি এখানে 29 পাচ্ছি। তাহলে আমাদের লজিকটা কিন্তু এইভাবে চলছিল, আর এটা কোনো রকমভাবে একটা ইজি লজিক না, এটা এইভাবে ধরা মুশকিল আছে এই ধরনের লজিকগুলো। তো এইটা একটা আমি হার্ড কোশ্চেনের দিকে নিয়ে যাব। আর ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করবে, এই ধরনের কোশ্চেনগুলোতে একটু টাইম হয়তো দিয়ে ফেলে। তো এই টাইমগুলো যেন তোমরা না দাও, তো সেই দিক থেকে তোমরা এই কোশ্চেনগুলো দেওয়া হয়েছে, মানে তোমরা যেন এখন থেকে ট্রেন হয়ে থাকো যে হ্যাঁ এই কোশ্চেনগুলো আমার এক্সামে আসতে পারে, এই কোশ্চেনগুলো আমার টাইম খেতে পারে, যেই কারণে এই কোশ্চেনটা তোমাদের লেভেলটা এরকমভাবে মডারেট কোশ্চেন দিয়ে বা কি বেশ কিছু হার্ড কোশ্চেন দিয়ে, লেন্দি কোশ্চেন দিয়ে এই কোশ্চেনের লেভেলটাকে হার্ড রাখা হয়েছে, যেন তোমরা হার্ড কোশ্চেনে কেমন পারফর্ম করছো সেটা যেন দেখতে পাও। আর অনেকেই এই কোশ্চেনটাতে ভালো পারফর্ম করেছে, যারা মোটামুটি 45-45-এর উপর পাচ্ছ, তারা তোমরা প্রত্যেকেই মানে ভালোভাবে পড়াশোনা করেছো, তোমাদের প্রত্যেকে এক্সাম ক্র্যাক করার খুব ভালো মতো সুযোগ রয়েছে। ওকে, কাট অফ আমরা এখানে 50 রাখলেও আমি তোমাদের এখানে এই কথাটা বলছি, তোমরা যারা 45-এর উপর পাচ্ছ, ডেফিনেটলি তোমাদের এক্সাম ক্র্যাক করার খুব ভালো একটা সুযোগ রয়েছে। নাম্বার কেউ দেখতে যাবে না, এখান থেকে কি শেখা রয়েছে সেই জিনিসটা দেখো। ওকে, চলো তারপর এখানে একটা কি কোশ্চেন রয়েছে, যে স্বাধীন ভারত কত সালে প্রথম অলিম্পিক সোনা পদক জিতেছিল। এটা একটা ইজি কোশ্চেন, কমন কোশ্চেন, এটা প্রত্যেকবার আসে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে আসে, তোমার এখান থেকে ইজিলি 1 নাম্বার ক্যারি করা উচিত ছিল। চলো পরবর্তী কোশ্চেনে আসছি। দেখো এই একটা কোশ্চেন ছিল, এটা আমাদের একটা মানে ওয়েটেড অ্যাভারেজের কোশ্চেন। তো এই কোশ্চেনটা সিম্পলি এই একটা কোশ্চেন করা উচিত ছিল, এটা আমাদের ইজি কোশ্চেন ছিল, একটু লেন্দি কিন্তু একটু ইজি, মানে লেন্দিও না খুব একটা, মডারেট কোশ্চেন, বাট এটা একটা ইজি কোশ্চেন। তো কীভাবে করবে এই কোশ্চেনটা, দেখো একজন ব্যক্তি 13টি পণ্য কিনেছে 70 টাকায়, তাহলে 13টি পণ্য কিনেছে, আমি এখানে কি লিখছি, নাম্বার লিখছি, তাই তো, এখানে কতগুলো করে কিনছে লিখছি, 13টি পণ্য কিনেছে, দাম কত দিয়েছে, দাম দিয়েছে সে 70 টাকা। তার পরবর্তী সে কী করেছে, 15টি পণ্য কিনেছে, দাম দিয়েছে কত, 15টি পণ্যের জন্য 60 টাকা। তারপরে কি সে 12টি পণ্য কিনেছে, দাম দিয়েছে কত, 65 টাকা। তাহলে আমার এখানে অ্যাভারেজ বার করতে বলেছে, আমি তাহলে কী করলাম, এই 60টাকে আমি কি আমার অ্যাভারেজ ধরে নিলাম, ঠিক আছে। 60টাকে যদি আমি অ্যাভারেজ ধরে নিই, তাহলে এখানে কত থাকছে, অ্যাভারেজের থেকে কতটা বেশি আছে, 60 আমি অ্যাভারেজ ধরেছি, অ্যাভারেজ থেকে কত বেশি আছে, 10 বেশি আছে। তাহলে 10 ইন্টু হচ্ছে কত, কতগুলো আমার কাছে এখানে প্রোডাক্ট ছিল, 13টা, 10 × 13 মানে আমার এখানে কত পাচ্ছি, 130 আমি কী পেলাম, এখানে আমি এক্সট্রা পেলাম, তাই তো, 130 আমি এখানে এক্সট্রা পেলাম। ঠিক তেমন হবে এখানে আছে কত, 65 আছে, 60 থেকে কত বেশি, 5 বেশি, তাহলে 5 আর ইন্টু এখানে কতগুলো নাম্বার আছে, 12 নাম্বার আছে, তাই তো, 5 12 হচ্ছে কত, 60, তাহলে আমি এখানে কি পাচ্ছি, 60 আমি এখানে এক্সট্রা পাচ্ছি, তাই তো। তাহলে আমি এখানে কত পেলাম, 130 এক্সট্রা, এখানে 60 এক্সট্রা, তাহলে দেখো 130 প্লাস এই 60 যদি আমি করি, তাহলে আমার কাছে এখানে 190 এক্সট্রা থাকছে। এই 190 এক্সট্রাটা কার কার মধ্যে ভাগ হবে, 13 15 12 এদের মধ্যে সবার মধ্যে ভাগ হবে, যেটা এক্সট্রা থাকবে সেটা সবার মধ্যে ভাগ হবে। এটা হচ্ছে আমাদের অ্যাভারেজের নিয়ম। তাহলে আমি যদি এটাকে যোগ করি, তাহলে তুমি এখানে যোগ করে তুমি এখানে দেখতে পাচ্ছ যে এই 12 আর 13 যোগ করলে 25, 25 আর 15 হচ্ছে কত, 40। তাহলে 40 দিয়ে তুমি এখানে ভাগ করে দাও। তাহলে তুমি যদি এটা 40 দিয়ে ভাগ করছো, তুমি এখানে 0 0 কেটে নাও, সুবিধা হবে। আমি এখান থেকে 0 0 মুছে দিলাম। তাহলে তুমি এখানে দেখো 4 4 এ 16 আসছে আমার, 4 4 এ 16, তারপরে কি আরও 3 পড়ে থাকছে, 3/4 পড়ে থাকছে, আর 3/4 মানে হচ্ছে কত, 75। তাহলে 4.75 আমার কী হবে, এক্সট্রা আছে, মানে এটা আমার অ্যাভারেজের সাথে অ্যাড হবে। অ্যাভারেজ কত ধরেছিলাম, 60 ধরেছিলাম, তাহলে 60 প্লাস হচ্ছে কত, 4.75, আমার অ্যান্সার কি আসছে, 64.75, এটা আমার কাছে অ্যান্সার আসছে, অপশন এ অ্যান্সার। তো এই ধরনের কোশ্চেনগুলো ইজিলি কিন্তু এক্সাম হলে সলভ করার মতো ছিল। এই কোশ্চেনগুলো একটু ভালো কোশ্চেন, এখান থেকে ডেফিনেটলি 1 নাম্বার তুলে নিয়ে আসা উচিত ছিল। এরপরে আমাদের আরও বেশ কিছু কোশ্চেন রয়েছে, ঠিক আছে। এবার দেখো এই কোশ্চেনটা দেখো, এটা একটা ভালো লেভেলের কোশ্চেন, এটা কোনো রকমভাবে ইজি কোশ্চেন তুমি বলতে পারো না, এটা একটা ভালো নেক্সট লেভেলের কোশ্চেন। এটা কি আছে, একজন দুধ বিক্রেতার কাছে প্রতি লিটার দুধের মূল্য হচ্ছে কত, 100 টাকা। তাহলে কি দুধের মূল্য হচ্ছে কত, 100 টাকা। আবার তাকে কি বলেছে, সে কোন অনুপাতে জল মেশাবে, তাহলে কি জলের দাম কত, অলওয়েজ আমরা মিক্সচার করতে গিয়ে বলেছি কি জলের দাম আমরা অলওয়েজ 0 ধরবো, কারণ জল আমাদের ফ্রিতে পাওয়া যায়, এটা আমাকে কনসিডার করতে হবে। এখানে জল মেশাতে হবে যাতে মিশ্রণটি 80 টাকায় বিক্রি করে 50% লাভ হয়। এবার দেখো আমি এখানে ডাইরেক্ট, অনেকে কি করবে 80 লিখে এখানে কোশ্চেনটা সলভ করবে, বাট 80 লিখে তুমি যদি এখানে কোশ্চেনটা সলভ করো, মানে এখানে সলভ হবে না। কেন হবে না, 80টায় আমাকে কি বলেছে, 50% লাভ, তার মানে 50% লাভ মানে কত, 1/2, 2 এখানে আমার 1 লাভ করতে হচ্ছে, তাহলে 50% লাভ হলে আমি এখানে 3/2 পাচ্ছি, তাহলে 3 এর ভ্যালু আমাকে এখানে কত দিয়েছে, 80, তাহলে 2 এর ভ্যালু কত আমাকে সেটা বার করতে বলেছে।
তাহলে আমি এখানে আমার মানে এক্স্যাক্টলি কস্ট প্রাইসটা কী করে পাবো, যে এখানে 80 ডিভাইডেড বাই 3 এটা ইন্টু 2, তার মানে আসছে কত 160 ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে আমার কি কস্ট প্রাইস। তাহলে তো আমাকে এখানে কী করতে হবে, মানে অ্যাভারেজ, আমাকে অ্যাভারেজ কী নিতে হবে 160 ডিভাইডেড বাই 3। আমি এখানে কালারটা একটু চেঞ্জ করি, নাহলে তোমাদের দেখতে অসুবিধা হবে। চলো এখানে আমি এটা মুছে দিচ্ছি, এই 160 ডিভাইডেড বাই 3। এবার দেখো তুমি এখান থেকে অ্যালিগেশন করবে, বাট যখন আমাদের এখানে ফ্র্যাকশন চলে যাচ্ছে তখন অ্যালিগেশনের জন্য আমরা কী বলেছি, এখানে পুরোটাকে 3 দিয়ে গুণ করে দাও, এটাকেও 3 দিয়ে গুণ করে দাও, এটাকেও তুমি 3 দিয়ে গুণ করে দাও। তাহলে এখানে কত থাকছে 3 ইন্টু 100, মানে আমি এখানে আলটিমেটলি কত পাচ্ছি 300 পাচ্ছি। 3 ইন্টু 0, তাহলে আমার এখানে আলটিমেটলি কত ছিল 0 ছিল, 0 থেকে গেল, এখানে 3 আর 3 কেটে গেল, তাহলে আমার আলটিমেটলি এখানে কত ছিল 160 থেকে গেল। এবার তুমি এখান থেকে অ্যালিগেশন অ্যাপ্লাই করো, অ্যালিগেশন অ্যাপ্লাই করলে তুমি এখানে কি দেখতে পাচ্ছ 160 এখানে গ্যাপ, আর আমাদের এখানে গ্যাপ কত হচ্ছে 140 গ্যাপ থাকছে। এই 0 আর এই 0 কাটো, আমাদের কাছে এটা কি থাকে রেশিও থাকে, এটা তুমি আবার 2 দিয়ে কাটতে পারছো। এখানে 8:7 আমার কাছে এখানে কি চলে আসছে অ্যান্সার চলে আসছে। তাহলে 8:7 মানে কি, আমি 7 লিটার জল মেশানোর জন্য আমাকে এই 8 লিটার আমার কাছে দুধ থাকতে হবে। তাহলে কি 7:8 বা 8:7 এটা আমার কাছে অ্যান্সার আসবে। কি দেওয়া আছে এখানে 7:8 আছে, তাহলে অপশন বি এটাই অ্যান্সার। তাহলে এই কোশ্চেনটা করার মতো কোশ্চেন ছিল, কিন্তু কোশ্চেনটা যে ভালো মতো পড়াশোনা করেছে, যে ভালো মতো বুঝেছে এই মিক্সচার অ্যালিগেশনটাকে, তারাই করতে পারবে। আদারওয়াইজ বেশি কেউ কিন্তু এই কোশ্চেনগুলো করতে পারবে না। এগুলো একটু ভালো লেভেলের কোশ্চেন, এগুলো একটু আমরা মডারেট লেভেলের কোশ্চেন বলছি। তো এই কোশ্চেনটা চলো ঠিক আছে, আমি মেনে নিলাম যে তোমার হয়তো ভুল হয়েছে, বাট এটা ঠিক হওয়া উচিত ছিল। তুমি যে এক্সামটা ক্র্যাক করছো, তোমাকে এক্সাম ক্র্যাক করার জন্য এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাকে ঠিক করে নিয়ে আসতে হবে। ওকে, তো এই ছিল আজকের আমাদের অ্যানালাইসিস। যারা চাইছো যে কি আমাদের কাছ থেকে এই মক টেস্টটা দেবে, ডেফিনেটলি আমাদের বিদ্যা কোচ বাই রিমন স্যার অ্যাপটা জয়েন করো। সেই অ্যাপে ইনস্টল করে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এবং কমেন্টে লিঙ্ক থাকবে সেটার, সেই অ্যাপটা ইনস্টল করে আমাদের পেড মক টেস্ট সেকশন থেকে কিন্তু তোমরা এই মক টেস্টটা নিয়ে মক টেস্টটা দিতে পারো। আমরা এখানে 20টা টোটাল মক টেস্ট দেবো। আমাদের এখান থেকে 10টা কলকাতা পুলিশ থাকবে এবং 10টা ডব্লিউবিপির জন্য মক টেস্ট থাকবে, এবং প্রত্যেকটার কিন্তু আমি এইভাবে অ্যানালাইসিস করে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।